ঋতুচক্রে বর্তমানে শীতকাল চলছে। খেজুর গাছগুলোতে রস সংগ্রহ করার জন্য হাঁড়ি লাগিয়ে রাখা হয়েছে। টুপটুপ করে ফোঁটায় ফোঁটায় জমা হয় রস। এই রসের স্বাদ যেন অমৃতকেও হার মানায়। বাজারে এই রস কিনতে পাওয়া গেলেও কারোর কাছ থেকে রসের হাঁড়ি চুরি করে খাওয়াতে যেন আলাদা একটা অ্যাডভেঞ্চার কাজ করে। রস খাবি? খাওয়া যায়। এবারে শীতে তো এখনো কোনো রস খাওয়া হলো না, চল কিনে আনি। ধুর, কিনে আনবো কেন? গাছ থেকে টাটকা রস পেরে খাবো। গাছ থেকে পেরে আনবি মানে? আমাদের কারোরই তো খেজুরের গাছ নেই। আরে গাদা, নিজের গাছ থেকে কি পারবো নাকি? আজকে পাশের বাড়ির হানিফ কাকুর কাছ থেকে চুরি করবো। কাজটা কি ঠিক হবে? ওনার বাগান থেকে কিছু ধরা পড়লে কিন্তু অনেক কথা শুনতে হবে। তাছাড়া ওনার এত যত্নের গাছ, এখান থেকে কেউ চুরি করলে ওনার কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। কথা কি আমি শুনিনি? আর তাই ঠিক করেছি, ওনার বাগানে যতগুলো গাছ আছে সবগুলোর হাড়ি আজকে আমরা ফাঁকা করব। ঠিক বলেছিস, বুড়োটাকে একটা শিক্ষা দেওয়া হবে। তাই কথা রইল, আজ রাতে তৈরি থাকিস, মিশন রসের হাড়ি চুরি। সোম, তুই এভাবে পুরো শরীরে তেল মাখিয়ে এসেছিস কেন? ও মা, তুই দেখিসনি চোরেরা গায়ে তেল মেখে আসে যাতে ধরা পড়লে পিছলে চলে যেতে পারে। বাহ, তুই তো দেখছি একদম পাক্কা চোর। আর আমরা কি আর সত্যি সত্যি চুরি করছি নাকি? এটা তো মজার ছলে চুরি। ও যাই হোক, চুরি তো চুরি, আর যে চুরি করবে সে তো চোরই হলো। কথাগুলো সোহম মজার ছলে বললেও আবিরের কেমন যেন খারাপ লাগলো। তার মনে হচ্ছে সত্যিই তো তাই। মজার ছলে চুরি করাটাও কি ঠিক হচ্ছে? হানিফ কাকু গাছের এত যত্ন নেয়, রসটা ওনারই প্রাপ্য। আর তারা কিনা কিছু না করে এইসব চুরি করে খেয়ে ফেলবে। হ্যাঁ রে, সোহম মজা করে বললেও ঠিক বলেছে। চল না, চলে যাই। মজা করে করলেও চুরি তো চুরি। তুই চুপ চুপ কর তো। তোকে গাছে উঠতে হবে না, তুই নিচে থেকে সব লক্ষ্য রাখ কেউ আসছে কিনা। আসলে আমাকে ইশারা করবি। চুরি করে রস খাওয়ার মজাই আলাদা, তাই না? হ্যাঁ, আর আবির তুই যে এত ভীতু, তা তো আগে জানতাম না। ভীতু না রে, মন সায় দিচ্ছিল না। কাকুর এত যত্নে গড়া গাছের রস চুরি করে খেতে ইচ্ছা করছিল না। ধুর, বাদ দে তো। না, ইচ্ছা করছে না, তোরা খা। কিরে, কোথায় যাস? ওর কথা বাদ দে তো, যেখানে খুশি যাক, যত সব আদিক খেতা। তুই খা তো। বাবা, তোমার কি কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে রে বাপ। যমরাজ হয়তো চৌকাট ডিঙে গিয়েছে। এভাবে বলো না বাবা, ডাক্তার বলেছে তুমি সুস্থ হয়ে যাবে। তোমার কিছু হলে আমি কোথায় যাব? আমারও তো মা নেই, তুমি আমাকে ছেড়ে যেও না। পাগল ছেলে আমার, তোকে বিধাতাই দেখে রাখবে। আমি তোর জন্য সব কিছু রেখে যাচ্ছি, দেখে রাখিস। বাবা, তোমার কিছু হতে পারে না। তোমার কি কিছু খেতে মন চাচ্ছে? ভীষণ, খেজুরের রস খেতে ইচ্ছা করছে, খাবি? হ্যাঁ বাবা, আমাদের গাছের হাড়িতে এবার অনেক রস জমা হয়েছে, আমি এক্ষুনি আনছি। গতকালকেও তো রস ছিল, সব কোথায় গেল? এখন আমি বাবাকে কোত্থেকে রস এনে দেবো? এখন তো বাজারেও রস পাবো না।
বাবা, খালি হাতে কেন? রস আনিসনি? না বাবা, রসের হাঁড়িগুলো সব খালি। কেউ হয়তো আমাদের রস চুরি করে ফেলেছে। আচ্ছা, ঠিক আছে, রস লাগবে না, তুই এখানে বস, তোকে একটু দেখি মন ভরে। আমি এক্ষুনি আসছি। হে ঈশ্বর, জীবনে প্রথমবারের মতো হ্যাঁ আমি আমি চুরি করছি, এটাই শেষ, আমাকে ক্ষমা করুন। বাবা, আমি রস এনেছি, তুমি কি কমিয়েছো? বাবা, তুমি চলে গেলে বাবা, এইবারের মতো রস খেতে চেয়েছিলে, সেটাও করতে পারলাম না বাবা। কিভাবে হলো এমনটা? বাবা অনেকদিন ধরেই অসুখে ভুগছিল, ডাক্তার বলছিল আর কোনো আশা নেই, বাবার কাছে লুকিয়ে রেখেছিলাম সেটা। তোমার বাবার আত্মার শান্তি কামনা করি, বড্ড ভালো লোক ছিলেন। হ্যাঁ আরিয়ান, তুমি শক্ত হও, তিনি যেখানেই থাকুক ভালো থাকবেন। জানো তো, শেষবারের মতো বাবা খেজুরের রস খেতে চেয়েছিল, কিন্তু কারা যেন আমাদের গাছের রস চুরি করে নিয়ে গেল। শেষবারের মতো রসটাও খাওয়াতে পারলাম না বাবাকে। আমি বারবার তোদের বারণ করেছিলাম এমনটা করিস না, তাও শুনলি না, চুরি করলি। এই চুপ কর তো, আমরা কি জানতাম নাকি বুড়োটা টপকে যাবে? একটা মৃত মানুষকে নিয়েও তোরা অসম্মানজনক কথা বলছিস, ছি। তো কি বলবে, আমরা তো সত্যি জানতাম না যে বুড়োটা সেই রাতেই মারা যাবে, আর মারা যাওয়ার আগে এত কিছু থাকতে খেজুরের রসই কেন খেতে চাইবে? শোন, আমরা যে চুরি করেছি এটা যেন কোনোভাবেই ফাঁস না হয়, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ ভাই, প্লিজ তুই ভাই কাউকে বলিস না। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, এখন আমার ভালো লাগছে না, আমি চললাম। তোদের এত বড় সাহস, তোরা আমার গাছ থেকে রস চুরি করেছিস? কে? আমি যার বাগান থেকে তোরা রস চুরি করেছিস। তুমি তো মারা গেছো। হ্যাঁ, গেছি তো। তাহলে এখানে কেমন করে? যেমন করেই হোক, সেটা তোর দেখার বিষয় না, আগে আমার রস ফেরত দে। কি হয়েছে? আকাশ তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সোহমও বলে একই ঘটনা তার সাথেও ঘটেছে। হানিফ কাকুর আত্মা নাকি বারবার বলছে, আমার গাছের রস চুরি করেছিস কেন, ফেরত দে রস। পুরো সময় আবির চুপ করে শুনল। আমাদের দুজনের সাথে একই ঘটনা ঘটেছে, তোর সাথে কিছু হয়নি? হ্যাঁ হয়েছে, তবে আমার কাছে তিনি রস ফেরত চাননি, শুধু বলেছেন, তোর চুরির ইচ্ছা না থাকলেও তুই ওদের সাথেই ছিলি, কাজটা তুই ভালো করিসনি। এরপরেই তিনি অদৃশ্য হয়ে যান। তোদের সাথে বন্ধুত্ব এখানেই শেষ, আমাকে তোর আর কোনো দিন ডাকবি না। দুজন মাথা নিচু করে রইল।
তারা ভাবতে পারেনি সামান্য মজা করে রস চুরি করে খাওয়ার বিষয়টা এভাবে এমন একটা অন্যদিকে মোড় নিবে। গায়ের একদম শেষ মাথায় বাস করেন নিয়াজ। বয়স 40-এর কোঠায়। জমির পরিমাণ নেহায়েত কম নয়, সেই সাথে আছে গরুর খামার। আরেকটা জমি দিয়েছেন বর্গা চাষিদের। সব মিলিয়ে আয় প্রায় লাখখানেক। প্রতিপত্তির জোরে বিয়ে করে নিয়ে আসেন 25 বছর বয়সী ইন্দুকে। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বউ? একদম না, এখানে আসার পর তো আমার বাসার কথা ভুলেই গেছি। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ করেন। আহা, আপনি আগে এসব কেন করছো? যদিও আমি তোমার থেকে বয়সে বেশ খানিকটা বড়, তবু স্বামী তো। তুমি তুমি করেই বলবে, ঠিক আছে? হ্যাঁ বলো। বিয়ের আগে তো তোমার সাথে কথা হয়নি, তাই জিজ্ঞাসা করতে পারিনি। কি বলতে চাচ্ছো সরাসরি বলো। বলছিলাম যে তোমার পছন্দ হয়েছে তো আমায়? ইন্দু নিয়াজের দিকে ভালো করে তাকালো। বয়সে প্রায় তার দ্বিগুণ, গায়ের রং কালো, ভুঁড়িটাও উকি মারছে, মাথায় চুল প্রায় নেই। এমন একটা মানুষকে সে তার বর হিসাবে কখনোই কল্পনা করেনি, কিন্তু ভাগ্যের জোরে এমন একটা মানুষকে সে বিয়ে করেছে। কিন্তু মুখে বলল, হ্যাঁ বেশ পছন্দ হয়েছে, এত বড় বাড়িতে থাকতে পারছি, ভালো খেতে পারছি, মন্দ কি? শুধু বাড়ি আর খাবারের জন্য ভালো লাগছে? আমি মানুষ হিসাবে তোমার পছন্দ নই? আর কিছু কথা বাড়ানোর আগেই নিয়াজের ডাক পড়ল। তার মা রোহিণী ডাকছেন। নিয়াজ, বাবা নিয়াজ, এইদিকে আয় তো বাবা। হ্যাঁ মা, আসছি। তুমি খেতে বসে গেছো? আমার ছেলেটা যে খেতে আসেনি, তার জন্য অপেক্ষা করবে না? আর এত ভাত একা একটা মানুষ কিভাবে খায়? আমার ভীষণ খিদে পেয়েছে মা, তাই খেতে বসে গেছি। আপনার ছেলে আসলে ওকে খেতে দেব, চিন্তা করবেন না। থাক থাক, তুমি খাও, ও আসলে আমিই খেতে দেব। খা বাবা, কত খাটাখাটুনি করিস, ভালো করে খা। ইন্দু আসেনি মা? ও খেয়েছে? খেয়েছে, একাই দুজনের খাবার খেয়েছে, তোকে ওর কথা চিন্তা করতে হবে না। আহ মা, খাবার খাওয়া নিয়ে এভাবে বলো না তো। বলছি কি আর এমনি এমনি প্রত্যেক বেলায় যদি এত এত খায় ওর ওজন বাড়বে, তুই ভাবতে পারছিস? গায়ের রং হাইট নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু ওজন বেড়ে গেলে তো নিজের জন্য ক্ষতি রে, কত অসুখ বাসা বাঁধে। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তাছাড়া ঘরের কাজ করতে করতে এমনিতেই সেগুলো হজম হয়ে যাবে। তাও যদি করতো, সেটাও তো করে না, বসে বসে সারাক্ষণ কিছু না কিছু খায়। এই এখন ফলমূল খেলো, একটু পরে মিষ্টি, একটু পরে দেখছি এক গামলা মুড়ি নিয়ে বসছে। এমন পেটুক মানুষ তো বাপের জন্মে দেখিনি রে বাবা। নিয়াজ রেখে গেল। বউয়ের নামে নিন্দা তার একদম পছন্দ হচ্ছে না। কি রে? ভালো লাগছে না মা। ওহ, তুমি এসে গেছো, মিষ্টি খাবে? এত ভালো মিষ্টি আমি আগে কখনো খাইনি জানো। না, তুমি খাও। আর প্লিজ খাওয়াটা একটু কমাও।
এত খেতে খেতে ওজন অনেকখানি বাড়িয়ে ফেলেছো তো। কেন? ওজন বেড়ে গেলে আমাকে কুৎসিত দেখাবে, আর কুৎসিত দেখালে আমাকে আর ভালোবাসবে না? ইন্দুর ওজন এখন প্রায় 95 কেজি। হাঁটতে চলতে তার বেশ সমস্যা হয়, দেখা দিচ্ছে অনেক রোগ। একদিন তাকে দেখানোর জন্য তার বাবা মোহন আসে। প্রথম দেখাতে নিজের মেয়েকে চিনতেই পারেননি তিনি। নিজের কি হাল করেছিস রে মা? বাবা, তুমি? আসো আসো, অনেক দিন তো আসোনি বাবা। কাজের অনেক চাপ রে, তাই আসতে পারিনি। ও আচ্ছা, বাবা বসো, আমি নাস্তা আনছি। এখানে অনেক ভালো ভালো খাবারের রান্না হয় জানো, বড় বড় বাড়ি বলে কথা। না, কিছু খাবো না, তুই বস এখানে। তোর কি হাল করেছিস দেখ। আগে কি সুন্দর চিপচিপে সুন্দর গরম ছিল তোর, এখন ওজন বাড়িয়েছিস যে চেনাই যাচ্ছে না। এত ওজন বাড়ালে যে অসুখ বিসুখে ধরবে। তাতে কি হয়েছে? খাওয়ার জন্য তো এখানে পাঠিয়েছিলে, খাওয়ার জন্যই তো আমার অমতে আমার দ্বিগুণ বয়সী একটা লোকের সাথে আমার বিয়েতে মত দিয়ে দিয়েছিলে। আমি তো সেটাই করছি, খাচ্ছি, সারাদিন ধরে খাচ্ছি। তুই আমার উপরে রেগে আছিস এখনো? না বাবা, রেগে নেই। রাগ কষ্ট অভিমান সব কিছু খাবারের সাথে খেয়ে ফেলেছি বাবা। আমার আর কোনো অনুভূতিই নেই। আমার লেখাপড়াটাও তুমি শেষ করতে দিলে না। এই অভিযোগ তোমার প্রতি আমার আজীবন থাকবে। তুমি চলে যাও বাবা। তোমাকে জোর করে তোমার অমতে বিয়ে দেওয়া হয়েছে? সেসব কথা থাক। বিয়ের আগে তো একবারের জন্যও ইচ্ছে করেনি যাকে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি তার মত আছে কিনা জানার। সেটা জানতে চাইলে কিনা বিয়ের পর? আচ্ছা, তখন যদি বলতাম তোমাকে আমার পছন্দ নয়, তুমি কি করতে? আমি মানে? ডিভোর্স দিতে? এরপর ডিভোর্সির তকমা নিয়ে সারা জীবন ঘুরে বেড়াতাম। যুবতী মেয়ে অবিবাহিত থাকলে তাকে কথা শুনতে হয়, ডিভোর্সি হয়ে গেলে তার দ্বিগুণ কথা শুনতে হয়। তুমি আমাকে জানালে না কেন? বাবার বাড়িতে অভাব দেখে মানুষ হয়েছি। একবেলা খাবার খেলে পরের বেলা খাবার জুটবে কি না তার নিশ্চয়তা ছিল না। কত বেলা যে এমন না খেয়ে কাটিয়েছি ইয়ত্তা নেই। তাতে আমার কোনো অভিযোগ ছিল না। লেখাপড়ার মনোযোগী ছিলাম, ভেবেছিলাম পড়ালেখা করে অভাব দূর করব, কিন্তু তার হলো না। এর মধ্যে বিয়ের প্রস্তাব পাঠালে তুমি। বাবা বলল এই ঘরে বিয়ে হলে ভালো মন্দ খেতে পারবি। নিয়াজ সব কথা চুপচাপ শুনছে। সে বুঝতে পারছে এতদিনে জমানো ব্যথা তার স্ত্রী আজ উপড়ে ফেলছে। সে মাঝখানে বাধা দিল না। ইন্দু বলে চলেছে, বিয়েতে রাজি না হলে বাবা আত্মহত্যা করবে বলে হুমকি দিল। এখন তো সেটাই করছি। যে খাবারের জন্য বাবা আমাকে এত বড় বাড়িতে বউ করে পাঠালো, সেই খাবার আমি কেন খাবো না? প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও। কয়েকদিন ধরে ইন্দুর খাওয়া দাওয়া কমে গেল। কাজের মেয়ে তাকে খাবার এনে দিলেও সে খায় না। আস্তে আস্তে তার ওজন কমে আসতে থাকে। একদিন নিয়াজ জানতে চায়, বিয়ের আগে তুমি কাউকে ভালোবাসতে ইন্দু? না, সেরকম কেউ ছিল না। পড়াশুনো নিয়েই ব্যস্ত ছিলাম, তাই ওদিকে মন দেওয়ার সময় হয়নি। পড়াশোনাটা আবার চালু করবে?
ইন্দু যেন নিজের কানকেই আর বিশ্বাস করতে পারল না। সত্যি আমি আবার পড়ালেখা চালু করতে পারবো? কেন পারবে না? অবশ্যই পারবে। আমি কালকে গিয়ে কলেজে কথা বলবো। ভর্তির কাজও হয়ে গেছে, তুমি আবার শুরু করো, তোমার স্বপ্নটা পূরণ করো, আমি তোমার পাশে আছি। তোমার পড়াশোনা কেমন চলছে? বেশ ভালো। আপনার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ হ্যাঁ, এত কৃতজ্ঞতার কি আছে? আমি তো তোমার স্বামী, এইটুকু দায়িত্ব তো আমার পালন করতেই হবে নাকি? শুধু দায়িত্ব, ভালোবাসেন না? না মানে, আমি কিন্তু আপনাকে ভালোবাসতে শুরু করেছি। নিহাজ কথাটায় ভীষণ লজ্জা পায়। সে আমতা আমতা সুরে বলে, হয়েছে, পড়ার সময় তো বাড়তি কথা বলা ঠিক নয়।